হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সুরজ বাদ্যকর। তো আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে এই যে সেন্টেন্স সম্বন্ধে আজকে আমরা পুরো ব্যাপারটাই বুঝে নেব, যে সেন্টেন্স কি, সেন্টেন্স কয় প্রকার এবং তাদেরও ভাগ, সেন্টেন্সকে কত ভাগে ভাগ করা হয় এবং তাদের এক একটা ভাগের সম্পর্কে কাকে বলে সংজ্ঞা সহ আমরা সব জেনে নেব। তো দেখো, সবার প্রথমে কি রয়েছে, এক নাম্বার, যে সেন্টেন্স বা বাক্য কাকে বলে। দেখেছি কতগুলি, আমরা এটা দিয়েছিলাম আগের আগের ভিডিওতে, আমি সংজ্ঞাটা দিয়েছিলাম, তাও আবার এখানে দিলাম, কারণ সেন্টেন্স নিয়ে যেহেতু আমাদের রয়েছে, অনেক সব আছে যারা আগের ভিডিওটা হয়তো সেভাবে দেখেনি বা সেন্টেন্স জিনিসটা কি সেটা যদি জানতে চায়, তাহলে তাদেরকে সবার প্রথম যেটা জানা দরকার, সেন্টেন্স কাকে বলে। তাই আমি আবারও এই ভিডিওতে এই সেন্টেন্স কাকে বলে এটা আবারও দিলাম, তো ভালো করে দেখে নাও। হুম আমি সবার প্রথম যেটা রয়েছে, যে সেন্টেন্স বা বাক্য কাকে বলে, কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব বা অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন আই একটা শব্দ, ইট একটা শব্দ, রাইস একটা শব্দ, অর্থাৎ যাদেরকে ইংলিশে আমরা ওয়ার্ড বলি। এই তিনটি ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স তৈরি করছে, অর্থাৎ আমি ভাত খাই, আই ইট রাইস মানে আমি ভাত খাই, এটা একটা সেন্টেন্সের উদাহরণ। তাছাড়াও রয়েছে দেখো, যেমন উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই, ঠিক আছে। তো এবারে রয়েছে কি, সেন্টেন্স কয় প্রকার ও কি কি। আমরা দেখেছি সেন্টেন্সকে সাধারণত দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অর্থ ও কাজ অনুসারে, আর একটা হচ্ছে গঠন অনুসারে। তো সবার প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি, যে অর্থ ও কাজ অনুসারে সেন্টেন্সকে কভাবে ভাগ করা যায়। তাহলে অর্থ ও কাজ অনুসারে সেন্টেন্সকে ভাগ করা যায়। দেখো, অর্থ ও কাজ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার, যথা এক নম্বর রয়েছে অ্যাসারেটিভ সেন্টেন্স, দুই নম্বরে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তিন নম্বরে ইম্পারেটিভ সেন্টেন্স, চার নম্বরে অপটেটিভ সেন্টেন্স, আর পাঁচ নম্বর রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ প্রত্যেকটার বাংলা মানে আমি পাশে দিয়ে রেখেছি যাতে সবারই বুঝতে সুবিধা হয়। অর্থাৎ আমরা দেখছি কি, যে অ্যাসার্টিভ সেন্টেন্স যার বাংলা অর্থ কি, বিবৃতি বা বর্ণনামূলক বাক্য, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ যাকে বাংলাতে আমরা বলি প্রশ্নবোধক বাক্য, এবং ইম্পারেটিভ সেন্টেন্স যাকে আমরা বলি অনুজ্ঞাসূচক বা আদেশসূচক, অর্থাৎ এই বাক্য দ্বারা কাউকে আদেশ, উপদেশ, ঠিক আছে, এসব বোঝানো হবে। আর অপটেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝি যেগুলির সাহায্যে, যেগুলির দ্বারা ইচ্ছা ইচ্ছা বা প্রার্থনা করা বোঝানো হয়। যেমন এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা আমরা বুঝি যেমন যেগুলিতে আবেগ বা বিস্ময়সূচক বোঝানো হবে। তাহলে গঠন গঠন অনুসারে বাক্য আবার তিন প্রকার, ঠিক আছে, যথা যেমন রয়েছে সিম্পল সেন্টেন্স যাকে বাংলাতে বলা হয় সরল বাক্য, এবং কমপ্লেক্স সেন্টেন্স যাকে বলা হয় জটিল বাক্য। এছাড়াও আরেকটা রয়েছে কি, যেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, যাকে আমরা বাংলাতে বলি যৌগিক বাক্য। দেখো, এইখানে সবার প্রথম যে সেন্টেন্সের যে পাঁচটি ভাগের মধ্যে আমরা অর্থগত অনুসারে ভাগ করেছিলাম, সেই পাঁচটি ভাগের মধ্যে এবারে একটা যে ভাগ রয়েছে সেটা হচ্ছে কি, সবার প্রথম যেটা রয়েছে ছিল অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্য। চলো এবার আমরা জেনে নিই তার সংজ্ঞা, তার উদাহরণ, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে আমরা চিনবো, ঠিক আছে, তার গঠন গঠন কি, সেটাই আমরা এই এবার জেনে নেব। দেখো, সবার প্রথমে রয়েছে আমাদের কাছে অ্যাসার্টিভ সেন্টেন্স যাকে বিবৃতিমূলক বাক্য বলা হয়। তাহলে এইখানে সংজ্ঞাটা আমাদের কি বলেছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, যে যেই সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতি বা বর্ণনামূলক বাক্য বলা হয়, ঠিক আছে। যেমন আমরা আবার অ্যাসারেটিভ সেন্টেন্সের, আমরা দেখলাম সেন্টেন্সে যেমন প্রকারভেদ রয়েছে, সেমনি অ্যাসারেটিভ সেন্টেন্সেরও কি রয়েছে, প্রকারভেদ রয়েছে। অ্যাসারেটিভ সেন্টেন্স কয় প্রকার ও কি কি সেটাও আমরা এখানে জেনে নিই। তাহলে চলো, তাহলে কি আমাদের পুরো ভিডিওটা সেন্টেন্স সম্পর্কে পুরো জিনিসটাই মানে আমাদের বোঝা হয়ে যাবে, যে সেন্টেন্সের প্রকারভেদগুলো আমি প্রথমে ভিডিওতে বলেছিলাম যে আমাদেরকে জানা দরকার অবশ্যই, আর এই ভিডিওর মধ্যে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, যে সবার প্রথম আমরা এই ভিডিওটা পুরো সেন্টেন্স সম্পর্কে আমরা জেনে নেব বিষয়টা। তাহলে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে আমরা জেনে নিলাম, ঠিক আছে। এবার আমরা জেনে নেব যেটা, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার ও কি কি। তো দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার হয়, যেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স
আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এবারে এফার্মেটিভ সেন্টেন্সের বাংলা উচ্চারণ। বাংলা মানে হলো যে হ্যাঁ বাচক, অর্থাৎ যে বাক্য দ্বারা আমাদের হ্যাঁ বাচক বোঝানো হবে তাদেরকে আমরা এফার্মেটিভ সেন্টেন্স বলবো। নেগেটিভ কি? যে বাক্য দ্বারা আমাদেরকে না বাচক বোঝানো হবে। অর্থাৎ অ্যাসারেটিভ সেন্টেন্স প্রথমত আমরা বুঝতে গেলে যে ওর গঠন, সেটা হচ্ছে গঠনটা হচ্ছে কি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, একটা সেন্টেন্সের মধ্যে এই গঠনটা থাকা দরকার। যদি থাকে তাহলে আমরা বুঝে নেবো কি যে এটা এফার্মেটিভ সেন্টেন্স, অ্যাসারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এবারে এফার্মেটিভ সেন্টেন্স আছে আসে আমরা যেটা হ্যাঁ বাচক বোঝানো হয়েছে, যে এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে হি রিডস দ্য বুক, সে বইটা পড়ে। সি ইটস রাইস, সে ভাত খায়। দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। আই গো টু মার্কেট, তাহলে আমি বাজারে যাই। এই যে এই শব্দ, এই বাক্যগুলির মধ্যে দিয়ে আমরা কি জানতে পারলাম, এগুলিতে সবগুলিতে হ্যাঁ বাচক বোঝানো হচ্ছে, অর্থাৎ কাজটা করা হচ্ছে। আর এগুলিতে কি বোঝানো হয়েছে, দেখো নেগেটিভ মানে আমরা কিভাবে বুঝবো? নেগেটিভ বুঝতে গেলে সবার প্রথম আমরা যেটা দরকার, নেগেটিভ সেন্টেন্সের মধ্যে একটা নট থাকবে। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা কি থাকবে? নট। আর এই নট যদি থাকে আর শেষে যদি একটা ফুল স্টপ থাকে তাহলে আমরা বুঝে নেবো এটা কি নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসারেটিভ সেন্টেন্সেরই একটা ভাগ। তো চলো আমরা আর দেরি না করে আমাদের উদাহরণটা জেনে নিই। নেগেটিভ সেন্টেন্সের উদাহরণটা দেখে নিই আমরা। তো লিখেছে রাজু ইজ নট অ্যান ইন্টেলিজেন্ট বয়, রাজু খুব বুদ্ধিমান ছেলে নয়। তাহলে এখানে রাজু বুদ্ধিমান ছেলে নয়, তাহলে নয় অর্থাৎ এটা নেগেটিভ। দে ডু নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলে না, অর্থাৎ এখানে খেলে না, অর্থাৎ এইখানেও নেগেটিভ বাচক বোঝানো হয়েছে। তাই এটা আমাদের নেগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। কি যে স্যার আমরা তো এটা সাবজেক্ট কি ভার্ব কি অবজেক্ট কি আমরা তো এখন জানি না, তাই আমি তোমাদেরকে বলে দিলাম যে সাবজেক্ট আমরা কিভাবে বুঝবো, অর্থাৎ যে কাজটা করে। বা যদি তাও না বুঝতে পারো তাহলে প্রথমে বাক্যটাকে কে বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা পেয়ে যাব সাবজেক্ট। আর কাজ করা বোঝানো হলে ওটা আমাদের কি ভার্ব। আর যদি আমরা দেখা যায় যে অবজেক্ট যদি বার করতে যাই তাহলে আমাদেরকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে অবজেক্টে, কি বা কাকে। ঠিক আছে, এই তিন ভাবে যদি প্রশ্ন করি, যেমন যেমন আমি আবারও বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে ব্যাপারটা কি। দেখো আমি কি বললাম যে সাবজেক্ট, একটা সেন্টেন্সের মধ্যে থেকে যদি আমাদেরকে সাবজেক্ট বের করতে হয় তাহলে আমাদেরকে সবার প্রথম যেটা করা দরকার সেটা কি যে সেন্টেন্স, পুরো সেন্টেন্সটাকে আমাদেরকে কে বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। লিখেছি কি, তো চলো আমরা করে ফেলি। দেখে নিই সাবজেক্ট, এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট কোনটা। লিখেছে দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে, অর্থাৎ দে প্লে ক্রিকেট, এটার মধ্যে আমাদেরকে সাবজেক্টটা বার করতে হবে। তো আমি প্রথমে বললাম যে কে বা কাকে দিয়ে প্রশ্ন করে, চলো দেরি না করে আমরা প্রশ্নটা করে দেখি যে আমরা সাবজেক্টটা বের করে নিই। তাহলে দে প্লে ক্রিকেট অর্থাৎ তারা ক্রিকেট খেলে। এখানে আমি বলতে পারি যে কে ক্রিকেট খেলে। কে মানে কি তারা খেলে, কে খেলে তারা খেলে। তো এইখানে হচ্ছে কি তারাটা, দে হচ্ছে কি সাবজেক্ট। ঠিক আছে, আর কাজ করা বোঝানো হচ্ছে, কাজ করা কি খেলা, তাহলে খেলাটা হচ্ছে কি এখানে ভার্ব। এবারে তাছাড়া রয়েছে কি খেলে। দেখো আমি কি বলেছিলাম যে অবজেক্ট বের করার একটা নিয়ম কি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। পুরো বাক্যটাকে বা পুরো সেন্টেন্সটাকে আমাদেরকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা পেয়ে যাব কি যে আমাদের অবজেক্ট কোনটা। তো আমরা দেখো এইখানের মধ্যে প্রশ্ন করছি যে দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে, অর্থাৎ তারা খেলে ক্রিকেট, অর্থাৎ তারা কি খেলে, ক্রিকেট খেলে, অর্থাৎ এটা আমাদের কি অবজেক্ট। ঠিক আছে, এইভাবে আমরা একটা বাক্য থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করে নেব। তো চলো আমাদের অ্যাসারেটিভ সেন্টেন্সটা তো হয়ে গেল, ওর ভাগগুলো আমরা বুঝে নিলাম। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য কাকে বলে। অর্থাৎ আমরা প্রশ্নবোধক বাক্য জেনে নেব, প্রশ্নবোধক বাক্য বলতে আমরা কি বুঝি, তাই না? তো চলো দেখা যাক। সবার প্রথমে আমরা সংজ্ঞাটা জেনে নিই। কি বলেছে যে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন বা কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝানো হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলে। যেমন ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো না, না? যেমন দেখো আমরা যখন আমাদেরকে কেউ কোনো জিজ্ঞেস করে বা প্রশ্ন করে, বা আমরা কাউকে প্রশ্ন করি বা কোনো জিজ্ঞেস করি, এই যে প্রশ্ন করা বা জিজ্ঞেস করা, এটাই হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন আমরা বলতে পারি কি, দেখো দেখো উদাহরণ হিসাবে এক্সাম্পল গেলে
বুঝিয়ে দিই তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, আমরা বুঝবো। আর এর একটা গঠন আছে, সেই গঠনটা কি, সেই গঠনটা সম্পর্কে আমি জানিয়ে দেবো, যাতে তোমাদের বুঝতে না হয় যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নাকি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি ইম্পারেটিভ সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সেরই তোমাদের আমি গঠনটা এমন ভাবে বুঝিয়ে দিতে চাই যাতে তোমাদের কোনোটাই না অসুবিধা হয়। অর্থাৎ ভিডিওটাকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো এবং পুরো ভিডিওটা দেখো, তাহলে কি হবে, তোমরা সেন্টেন্সের ব্যাপারটা আজকে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এই ভিডিওটার মধ্যে আমি সম্পূর্ণ তোমাদেরকে সেন্টেন্সটা ক্লিয়ার করাবার চেষ্টা করব। তো তবে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি যে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো। তো চলো দেখা যাক। ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণটা লিখেছি, এক্সাম্পল হিসেবে ফার্স্টে যেটা দিয়েছি আমি, সেটা কি, ইজ হি ডুইং সামথিং, সে কি কিছু করছে। অর্থাৎ দেখো, সে কি কিছু করছে, এখানে করছে মানে কি, প্রশ্ন জিজ্ঞেস করছে, সে কি কিছু করছে, অর্থাৎ শেষে একটা কোশ্চেন মার্কও আছে দেখো। অর্থাৎ দেখো পরের উদাহরণটা দেখে নিতে, লিখেছে শুড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে যাবে। হোয়েন ডু দে কাম, তাছাড়াও রয়েছে হোয়াট ইজ ইওর নেম, এই প্রশ্নটা আমাদেরকে সবাই করে থাকে, স্কুলে হোক বা কোনো আত্মীয় স্বজন হোক বা আমাদের বড়রা হোক, আমাদেরকে সবাই এই প্রশ্নটা জিজ্ঞেস করে থাকে কি, যে হোয়াট ইজ ইওর নেম। দেখো এই হোয়াট ইজ ইওর নেম এটার মাধ্যমে আমাদেরকে কি করছে, প্রশ্ন করছে যে তোমার নাম কি। ঠিক আছে, এত আমাদেরকে যদি কেউ নাম জিজ্ঞেস করে তো নিশ্চয়ই সেটা প্রশ্ন করা হচ্ছে ওর। তাহলে তোমার নাম কি, তখন আমরা কি, আমরা উত্তরটা দিই। তাহলে দেখো, হোয়ের আর ইউ গোয়িং, তুমি কোথায় যাইতেছো। ঠিক আছে, এটাও দেখো প্রশ্ন। এবারে দেখো তোমাদের মনে হতে অনেক সংখ্যা হতে পারে যে স্যার ঠিক আছে চলো আমি বুঝে নিলাম, আপনার কথাটা আমরা মেনে নিলাম যে শেষে যদি কোশ্চেন মার্ক থাকে তো আমরা বুঝে নেবো। তাছাড়াও আরো কিছু উপায় রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায়, যেগুলি রয়েছে। এক নাম্বার কি, যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব রইবে। ঠিক আছে, স্টার্টিং এর মধ্যে আমাদের কি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব রইবে। যেমন এবার তোমাদেরকে ক্লিয়ার করে দিই যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কোন জিনিসগুলো। দেখো আমরা যাদেরকে সাধারণত বি ভার্ব হিসেবে চিনি, তাই না, যেমন রয়েছে তোমার ধরো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ইটিসি, এগুলো হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্বের মধ্যে এগুলো পড়ে। এবারে লিখেছি কি মডাল অক্সিলারি, তাহলে মডাল অক্সিলারি কোনগুলো, দেখো ক্যান থেকে কুড হয়, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই সকল ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো, যেমন রয়েছে তোমার হু, হোয়াট, হোয়েন, হোয়াই, হোয়ের, হাউ, ইটিসি। তাহলে এগুলো হচ্ছে সব ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে এবং এইচ দিয়ে একটাই রয়েছে যেটা কি হাউ। তাছাড়াও আরেকটা আমি সবচেয়ে বড় ব্যাপার বললাম কি, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝার জন্য আমাদেরকে যেটা সব থেকে বোঝা দরকার সেটা হচ্ছে কি কোশ্চেন মার্ক। অর্থাৎ পুরো বাক্যটার শেষে অর্থাৎ সেন্টেন্সটার শেষে একটা কোশ্চেন মার্ক যদি থাকে তাহলে আমরা বুঝে নেবো এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আশা করি জিনিসটা কি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। তার সত্ত্বেও যদি তোমাদের কোনো না ক্লিয়ার হয়ে থাকে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও, ব্যাপারটা আমি ভালো করে বুঝিয়ে দেবো। আমরা দেরি না করে ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা জেনে নিই। তো বলেছি যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝানো হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। যেমন এখানে একটা সবচেয়ে বড় ব্যাপার কি, যে ইম্পারেটিভ সেন্টেন্সে যে সাবজেক্টটা থাকে অর্থাৎ যে কাজটা করে সে সবসময় উজ্জ্বল অর্থাৎ কি গোপন, অর্থাৎ লুকিয়ে থাকবে, আড়ালে থাকবে। অথচ সেন্টেন্সের মধ্যে তার কোনো একটা প্রভাব দেখা যাবে না, কিন্তু সেন্টেন্সটা পড়লে মনে হবে যে হ্যাঁ এটা তাকেই বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে সাবজেক্টকে ইউ, অর্থাৎ ইউটা এখানে উজ্জ্বল বা গোপন থাকবে। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে দিই যে উজ্জ্বল থাকা বা গোপন থাকা কি বা সাবজেক্টের মধ্যে নেই কেন, ব্যাপারটা আসল তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। দেখো চলো উদাহরণটা দেখে নি, কি লিখেছে, ডু ইট কুইকলি। যেহেতু এটার মধ্যে দিয়ে বলেছি কি ডু ইট কুইকলি, এটা তাড়াতাড়ি করো, অর্থাৎ অর্ডার করা হচ্ছে। ঠিক আছে, তো অর্ডার করা হচ্ছে, আদেশ দিচ্ছে। তো এইখানে আমাদের ডু ইট কুইকলি, এটা কাকে করতে বোঝানো হচ্ছে সেটা তো আমাদেরকে বলেনি না, শুধু বলেছে কি যে ডু ইট কুইকলি। তাহলে আমরা কি জানি এটা ডু ইট কুইকলি আমরা কাকে বলি, ইউ কে বলি, অর্থাৎ তুমি এটা তাড়াতাড়ি করে ফেলো। দেখো এইখানের মধ্যে তুমি নেই, অর্থাৎ এখানের মধ্যে কি সাবজেক্ট ইউ, অর্থাৎ তুমি, এটা উজ্জ্বল বা গোপন আছে তো লুকিয়ে আছে, কিন্তু তার সত্ত্বেও যখন আমরা সেন্টেন্সটা পড়লাম কি যে ডু ইট কুইকলি, এটা তাড়াতাড়ি করো, আদেশ করলাম, তখন আমরা বুঝে গেলাম কি যে এটা নিশ্চয়ই তাকে বোঝানো হয়েছে বা ইউ কে বোঝানো হচ্ছে।
নেভার টেল এ লাই, তাহলে ইউ নেভার টেল এ লাই আমরা এভাবে বলতে পারতাম, কিন্তু কি এখানে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স যেখানে আদেশ উপদেশ অনুরোধ করানো হয়, সেখানে কি আমাদের সাবজেক্ট ইউটা উজ্জ বা গোপন থাকবে। তাই আমরা বলবো কি সেন্টেন্সটার মধ্যে নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না, অর্থাৎ অ্যাডভাইস, এখানে উপদেশ দেওয়া হচ্ছে। ঠিক আছে। আর তাছাড়াও রয়েছে দেখো, প্লিজ গিভ মি এ পেন, তাহলে আমাকে একটা কলম দাও, তাহলে এখানে রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ করা হচ্ছে। এই এই সেন্টেন্সটার মধ্যে দেখো, আমাকে একটা পেন দাও, পেনটা কাকে দাও, কে, হয়তো আমাকে দাও ঠিক আছে, কিন্তু কে দিবে, অর্থাৎ তুমি দিবে। অর্থাৎ এই যে তুমি, আমি প্রথমেই বলেছিলাম, আবারও ভালো করে বলে দিচ্ছি যে সব সময় একটা জিনিস মনে রাখবে যে ইম্পারেটিভ সেন্টেন্স এইখানে কোনো সাবজেক্ট বলে বিষয়টা থাকবে না, এখানে সাবজেক্টটা উজ্জ্বল বা গোপন থাকবে। বারবার বলছি ব্যাপারটা ভালো করে লক্ষ্য করে, এইটুকু যদি ব্যাপারটা বুঝতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে যে হয়তো তোমাদেরকে আমি কেন বারবার ব্যাপারটা বলতে চাইছি। কারণ আমরা কি শিখেছি, প্রথমে অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি শেষে ফুল স্টপ থাকে তাহলে আমরা বুঝে নিই কি সেটা অ্যাসারেটিভ সেন্টেন্স। কিন্তু হয়তো এই বাক্যটা, পুরো বাক্যটাকে দেখে হয়তো তোমরা মনে করবে যে তো স্যার তো বলেছিল যে শেষে যদি কোশ্চেন, সরি, শেষে যদি ফুল স্টপ থাকে তাহলে সেটা অ্যাসারেটিভ সেন্টেন্সের আওতায় পড়ে। কিন্তু না, আমি এখানে বারবার একটা ব্যাপার ওই জন্যই তোমাদেরকে আমি বলতে চাইছি যে সাবজেক্ট ইউ, অর্থাৎ এখানে যে কাজটা করছে সেই কিন্তু উজ্জ্ব রইবে, সে গোপন অর্থাৎ লুকিয়ে রইবে, তার কোনো এখানে প্রভাব দেখা যাবে না, কিন্তু সেন্টেন্সটার মধ্যে কিন্তু কাজটা যদি আমরা সেন্টেন্সটা পড়ি, যে কাজটা বা যেখানে আদেশ উপদেশ অনুরোধ যাকে করা হবে সেটা কিন্তু ইউকেই করানো হবে। যেমন আমি তোমাদেরকে আবারও বলছি, সেন্টেন্স গুলোর উদাহরণগুলো দেখো, ডু ইট কুইকলি, এটা তাড়াতাড়ি করো, তাহলে এটা তাড়াতাড়ি করো কাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ তুমি এটা তাড়াতাড়ি করো। ঠিক আছে। আর তাছাড়াও রয়েছে তখন যে নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলে না, কাকে বলছে, অর্থাৎ তুমি কখনো মিথ্যা কথা বলি না। আমরা অনেক সময় হয় না কেউ মিথ্যা কথা বললে তাকে বলি না যে নেভার টেল এ লাই, দেখো কখনো মিথ্যা কথা বলো না, কাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সামনের জনকে বোঝানো হচ্ছে, সামনের জনকে ইউ, আর আমি হলে আই, তাহলে সেই জন্য ব্যাপারটা ইউটা এখানে উজ্জ্ব অর্থাৎ সাবজেক্টে উজ্জ্ব থাকবে। অর্থাৎ প্লিজ গিভ মি আ পেন, তাহলে আমাকে একটা কলম দাও, দয়া করে আমায় একটা কলম দাও, তাহলে এখানে রিকোয়েস্ট বা অনুরোধ করা হচ্ছে, তাহলে এখানে কাকে করা হচ্ছে, অর্থাৎ ইউ কে করা হচ্ছে। তার জন্য এখানে ব্যাপারটা ইউ উজ্জ্ব থাকছে, অর্থাৎ সেন্টেন্সটা পড়লেই আমরা কিন্তু বুঝে নেব যে কাজটা কিন্তু ইউ কি করতে বোঝানো হয়েছে, কিন্তু ইউটা এখানে থাকবে না। এই যদি জিনিসটা, এটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের মানে আর কি চেনার উপায়। তাহলে যেখানে উপদেশ আদেশ অনুরোধ ইত্যাদি করা বোঝানো হবে সেটাই আমরা বুঝে নেবো কি ইম্পারেটিভ সেন্টেন্স। তো চলো পরের আমরা সেন্টেন্সে যাই। পরের সেন্টেন্সটা কি আছে, অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইচ্ছামূলক বা প্রার্থনা সূচক বাক্য। এই অপটেটিভ সেন্টেন্সের দ্বারা আমরা কি জানতে পারবো যে যেখানে আমরা মানুষের সবসময় কি যাতে মঙ্গল কামনা করব, অর্থাৎ তার যাতে শুভ হোক, যে কোনো কাজ তার শুভ হোক। যেমন আমরা এক্সাম্পল হিসাবে আমরা একটা জিনিস জেনে রাখা দরকার, যেমন প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে কিছু না কিছু একটা আমরা জেনেছি, যেমন আমরা ইম্পারেটিভ জেনেছি, এসারেটিভ জেনেছি, ইন্টারোগেটিভ জানলাম। তো সেরকম আমরা অপটেটিভ সেন্টেন্স চেনারও একটা উপায় জেনে নেব, যেটা খুবই সহজ। দেখো, বেশিরভাগ অপটেটিভ সেন্টেন্স যেগুলো হবে না, সেগুলো সর্বদা মে দিয়েই শুরু হবে। তাহলে এবারে ব্যাপারটা কি, যেমন আমি তোমাদেরকে বলি, মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি তোমার জীবনে সুখী হও। ঠিক আছে। তাছাড়া রয়েছে মে গড অথবা আল্লাহ ব্লেস ইউ, ভগবান তোমার বা আল্লাহ তোমার মঙ্গল করুক। ঠিক আছে। এই যে এই সেন্টেন্সটার মধ্যে কি বলছি আমরা, যে আমরা কারুর কি করছি, ইচ্ছা বা প্রার্থনা করছি যে সে ভালো থাকুক, বা এই বাক্যটার মধ্যে যে আমরা কারু কি মঙ্গল কামনা করছি, অর্থাৎ সেই কারণে আমাদের এটা কি অপটেটিভ বা ইচ্ছামূলক বা প্রার্থনা সূচক বাক্য। এবারে দেখো, সবার প্রথমে আমি যেটা বললাম কি যে এটা আমাদেরকে মনে রাখা দরকার, যদি কোনো অপটেটিভ সেন্টেন্স চেনার একটি উপায় যে স্টার্টিংটা কি দিয়ে হবে, মে দিয়ে শুরু হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মে দিয়ে না শুরু হলেও ব্যাপারটা অপটেটিভ বোঝায়। যেমন দেখো, লিভ লং ইন্ডিয়া, দীর্ঘ ভারতবর্ষ, এই বাক্যটার মধ্যে দিয়ে আমাদেরকে কি বুঝিয়েছে। দেখো, আমি তো বলেছিলাম তোমাদেরকে যে সবার প্রথমে মে দিয়ে শুরু হবে, তাহলে তো হয়তো তোমরা এই সেন্টেন্সটা পড়ার পর আমাকে বলতে পারো যে স্যার তুমি, আপনি তো বললেন যে আমাদের এই যে অপটেটিভ সেন্টেন্স আছে এটা তো তোমার মে দিয়ে শুরু হবে, কিন্তু আবার এখানে দেখছি আমাদের সে লিভ দিয়ে রয়েছে। তা আমি তোমাদেরকে একটা কথা বলে দিই এর মাঝে, যে দেখো, সব সব সময় যে মে দিয়ে শুরু হবে তা নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে
প্রায় অনেক ক্ষেত্রেই আমাদের, প্রায় নয় অনেক ক্ষেত্রেই আমাদের কি মে দিয়ে শুরু হবে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু সেন্টেন্সটা আলাদাভাবে হবে, কিন্তু আমাদের অপটেটিভ মে দিয়ে শুরু হবে। অর্থাৎ যে বাক্যের মধ্যে তোমরা মে প্রথমে স্টার্টিং এ দেখবে সেটা নিশ্চিন্তে তোমরা বলতে পারবে কি যে স্যার এটা অপটেটিভ সেন্টেন্সের আওতায় পড়ছে, অর্থাৎ এটা অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাছাড়াও দেখো অনেক সব হতে পারে, অনেক সব কনফিউজ হয়ে যেতে পারে। আমি বলেছিলাম যে অ্যাসারেটিভ সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ থাকে, অর্থাৎ সব সেন্টেন্সের শেষে, বাক্যের শেষে ইন্টারোগেটিভ ছাড়া বাকি সব সেন্টেন্স ইন্টারোগেটিভ এক্সক্লেমেটিভ ছাড়া বাকি তিনটে সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো কি যে শেষে ফুল স্টপ আছে, কিন্তু প্রত্যেকটা কিছু না কিছু একটা চেনার উপায়ও আছে। আমি সেই চেনার উপায়গুলো নিশ্চয়ই তোমাদেরকে এখানে বলে দিয়েছি, আশা করি তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না। তো দেখো এবারে যেটা আমরা জানবো সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আবেগ সূচক বা বিস্ময়, যাকে আমরা বাংলাতে দুটো নাম বলতে পারি, আবেগ বা বিস্ময় সূচক বাক্য কাকে বলে। যেমন দেখো সংজ্ঞার থ্রুতে আমরা জেনে নেবো কি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে সংজ্ঞা সেটা আমরা জেনে নেবো। কি বলেছে যে যে সেন্টেন্স দ্বারা দুঃখ, আনন্দ, আবেগ, বিস্ময় প্রকাশ করা বোঝানো হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন দেখো আমরা এখানে কখনো খুব খুশি হলাম বা কখনো খুব দুঃখ বা কোনো মনের মধ্যে কোনো আবেগ বিষয় যেটা আর কি চলছে হঠাৎ, সেরকম যদি কোনো একটা বিষয়কে প্রকাশ করা হয় তাহলে সেটা কিন্তু কার আওতায় পড়ে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের আওতায় পড়ে। তো সবাইকে বলছি ভিডিওটা এখনো স্কিপ না করে আমাদের সেন্টেন্সটা শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলে ব্যাপারটা কি বুঝে যাবে। ঠিক আছে, এখানে দেখো আমি তোমাদেরকে প্রত্যেকটা সেন্টেন্স চেনার একটা উপায় বলেছি। যেমন আমি বলেছিলাম ইম্পারেটিভে ইউজ থাকবে, আমি বললাম অপটেটিভে কি থাকবে, মে দিয়ে শুরু হবে। আমি তাছাড়া আরো বলেছিলাম কি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কি করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে একটা কোশ্চেন মার্ক থাকবে। এই সকল বিষয়গুলোকে দেখে আমরা চিনতে পারছিলাম, কিন্তু এক্সক্লেমেটরি যে ব্যাপারটা সেটাও তো চেনার একটা উপায় আছে নিশ্চয়ই। তাহলে সেটা কি, সেটা দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে সবসময় হয়তো এলাস, ব্রেভ, আ, হুররে, হোয়াট, হাউ এইসব দিয়ে এইসব সেন্টেন্সের মধ্যে রবে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে সেন্টেন্সের মধ্যে একটা এক্সক্লেমেটরি সাইন রবে, যেটা এটা দেখো এক্সক্লেমেটরি সাইনটা দেখে নাও। এই এক্সক্লেমেটরি যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই এক্সক্লেমেটরি সাইনটা যদি তোমরা দেখো তাহলে বুঝে নেবে যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যেই পড়ে। ঠিক আছে, তো দেখো কিছু উদাহরণ দিলে নিশ্চয়ই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই দুটো তোমরা দেখে নাও যে চেনার উপায়টা কি, যে এলাস, ব্রেভ, আ, হুররে, হোয়াট, হাউ এইসব রইতে থাকবে সেন্টেন্সের মধ্যে। তাছাড়া একটা জিনিস কি, যে এক্সক্লেমেটরি যে সাইনটা হয় সেই সাইনটা রইবে। ঠিক আছে, তো চলো উদাহরণে যাই, উদাহরণটা দেখে নিই, তাহলে আমাদের বিষয়টা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের কি উদাহরণে দেখো কি দিয়েছে, হুররে। এক্সাম্পল হিসাবে সবার প্রথমে আমরা কি জানছি, হুররে দেখো বিশ্বসূচক চিহ্ন, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, অর্থাৎ এখানে একটা আনন্দ প্রকাশ করছে যে আমরা হুররে আমরা ম্যাচটা জিতে গেলাম। তাহলে এলাস, হাই, মাই কাউ ইজ ডেড, দুঃখ প্রকাশ করছে। দেখো বাক্যটার মধ্যে কি একটা দুঃখ প্রকাশ করছে যে হাই আমার গরুটা মারা গেল। তাহলে এই যে মানে দুঃখ প্রকাশ, কোনোটা কেউ মারা গেল বা কারো কোনো যদি বিপদ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এলাস বসাতে পারি। তাছাড়াও আমি তোমাদেরকে বলেছিলাম কি যে কখনো বিশ্বসূচক হোয়াট ইজ সিন, এখানে বিশ্বসূচক চিহ্নটা ঠিক আছে শেষে থাকবে। তাহলে হোয়াট এ বিউটিফুল সিন, দেখো এই বাক্যটার মধ্যে কি শেষে আমরা যদি না বুঝতে পারি, কিন্তু আমরা এই জিনিসটার জন্য আমরা বুঝে নেবো যে শেষে যদি বিশ্বসূচক শেষে বা হোক আগে বা কোথাও থাক না কেন, শেষে আগে দুটোর মধ্যে রইলে এই যদি চিহ্ন বিশ্বসূচক চিহ্নটা এক্সক্লেমেটরি চিহ্নটা থাকে তাহলে আমরা বুঝে নেবো যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ। তো চলো আজকের মতন আমাদের এইখানে ভিডিওটা শেষ করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করে